নমস্কার, আপনারা দেখছেন শুধু আপনার জন্য। আমি রাহুল গুপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুধু আপনার জন্য শুধুমাত্র শহর কলকাতা থেকে নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা সেই সমস্তদের ব্যক্তিত্বদের খুঁজে বার করি যারা নিজেদের পায়ের তলার জমিটা নিজেরাই শক্ত করেছেন, নিজেদের মেধার জোরে, নিজেদের পরিশ্রমের জোরে, নিজেদের বুদ্ধির জোরে। আজ সেই রকমই এক সফল বাঙালির সঙ্গে আপনাদের পরিচয় করাবো। সফল বাঙালি এই কারণেই বলছি, বাঙালি সব পারে। বাঙালি যদি চায় তার জীবনটা হেলায় ঘুমিয়ে কাটাতে পারে, আয়েশি করে কাটাতে পারে। আবার বাঙালি যদি চায় তাহলে কিন্তু পরিশ্রম করেও কাটাতে পারে। আমরা সুদূর একদম দিল্লিতে, কলকাতা থেকে অনেকটাই দূরে দিল্লিতে, পলিটিক্যাল হাব বলা যেতে পারে দিল্লি, ভারতবর্ষের রাজধানী। দেবাশিস ভৌমিক আমাদের সঙ্গে রয়েছেন, এক গর্বিত বাঙালি, এক সাহসী বাঙালি। প্রথমেই আগে দেবাশিস দাকে নমস্কার, স্বাগত জিয়াশক্তি নিউজের এই বিশেষ অনুষ্ঠান শুধু আপনার জন্য, মানে যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের জন্য এবং আপনার কথা বলা। দেবাশিস দা, দিল্লিতে দেখতে দেখতে 50 বছর অতিক্রান্ত। ত্রিপুরায় আপনার পরিচিত বেশ কয়েকজন থাকে, শহর কলকাতায় থাকে, কিন্তু দিল্লিতেই 50 বছর, দিল্লিতেই বেড়ে ওঠা, দিল্লিতেই পড়াশোনা, দিল্লিতেই কর্মসংস্থান, সবকিছু। দিল্লিকে বেছে নিলেন কেন? দিল্লিতে সত্যি কথা, দিল্লিটা তো আমরা বাঁচিনি। আর যেমন আমার জন্ম ত্রিপুরাতে, আগরতলাতে। বাবা তখন ত্রিপুরা গভর্নমেন্টে চাকরি করতেন। বাবাকে তখন ওখানকার তখন চিফ মিনিস্টার ছিলেন কংগ্রেসের সচিন্দ্র সিংহপুর নাম করা লোক ছিলেন, ত্রিপুরার প্রথম সিএম। ঠিক, উনি বাবা আশিস লাল সিংহ যার ছেলে। আমার বাবাকে খুব ভালোবাসতেন। বাবাকে তখন সেন্ট্রাল গভর্নমেন্টে উনি ডেপুটেশনে দিল্লিতে পাঠান 1971-এ। 71 এসে বাবা এখানে জয়েন করলেন মিনিস্ট্রি অফ এগ্রিকালচারে। জয়েন করার পর আমরা তখন ছোট ছিলাম, আস্তে আস্তে 72-তে আমরাও চলে এলাম পুরো ফ্যামিলি। তো বাবার চাকরির সূত্রে এখানে এসে যাওয়া, তখন বাবারা ভাবতেন যে রিটায়ার হয়ে যাবেন, আবার ফিরে যাবেন নিজের স্টেটে। কিন্তু যা হয়, একবার এসে গেলে, সেট হয়ে গেলে আর যেতে চান না। আলটিমেটলি তাই হয়েছে, বাবারাও রিটায়ার করে এখান থেকে যাননি। আমরাও এখানে পড়াশোনা করা, সব কিছু এখানে বন্ধু বান্ধব সব হয়ে গেছে, তো আমাদেরও আর যাওয়া হয়নি। আমরা এখানেই সেটেল হয়ে গেছি। বেড়াতে যাওয়া হয় প্রত্যেক বছরে বা 2 বছরে একবার যাচ্ছি আমরা, কলকাতা আত্মীয় স্বজন আসে যাচ্ছি। কিন্তু বেসটা আমাদের দিল্লিতে হয়ে গেছে। এখন 50 বছর হয়ে গেছে, এখন অটোমেটিক্যালি আত্মীয় স্বজন নেই, কিন্তু বন্ধুরাই এখানে আত্মীয় স্বজন আমাদের। এখানে প্রত্যেকটা বাঙালি অর্গানাইজেশন বলুন, অবাঙালি বলুন, প্রত্যেকের সাথে যোগাযোগ হয়ে এমন একটা বেস হয়ে গেছে, আমাদের মনে হয় না যে আমরা বেঙ্গলের বাইরে আছি। সব কিছু এবং দিল্লিতে তো বহু বাঙালি এবং প্রায় দিল্লির বেশ কিছু অঞ্চল রয়েছে যাকে একেবারে মিনি শহর কলকাতা বলা চলে। যেহেতু আপনারা মানে বাঙালি যেখানেই থাকবে, উৎসব আনন্দ সবকিছুর মধ্যে থাকে, আপনিও বিভিন্ন বেঙ্গলি অ্যাসোসিয়েশনের দ্বারা যুক্ত হয়েছেন। সেই জায়গাটা যদি একটু বলেন, মানে কিভাবে যুক্ত হওয়া এবং কিভাবে আপনারা সারা বছর কাটাচ্ছেন। দেখুন, প্রত্যেকটা পাড়ায়, দিল্লিতে এখন হয়ে গেছে প্রত্যেকটা পাড়ায় একটা দুর্গাপুজো হতো শুরুতে। আস্তে আস্তে যা হয় বাঙালিদের বেড়ে বেড়ে, সেটা কোনো পাড়াতে 2টো হচ্ছে, কোনো পাড়াতে 4টে হচ্ছে। সিআর পার্কে যেমন প্রায় 7-8টা পুজো হচ্ছে। এরকম করে দিল্লি আর এনসিআর মিলে প্রায় 600-700 দুর্গাপুজো হচ্ছে। আর তখন কি হয়েছে, এখন দুর্গাপুজো নয়, সরস্বতী পুজো বলুন, কালী পুজো, প্রত্যেকটা পুজো আমরা করছি। তো সারা বছর প্রত্যেকেই পুজো পাড়ার ইয়েতে বেঁচে থাকেন। আর বড় সংস্থাগুলো যেমন নিদুল্লি কালীবাড়ি আছে, যেটাতে আমি ভাইস প্রেসিডেন্ট, তো ওদেরও আমাদের আলাদা কিছু অ্যাক্টিভিটি আছে। পুজো পার্বণ এগুলো চলছেই, ওখানে আবার ছোট পুজোগুলোও করা হয়। প্লাস ওখানেও বছরের যেমন একটা বড় ফাংশন করা হয়, করা হয়, অ্যাক্টিভিটি প্রচুর আছে, যেমন ধর্মশালা আছে, কলেক্টিভ আছে, প্রচুর কাজের ইয়ে আছে, অ্যাক্টিভিটি আছে। বেঙ্গল অ্যাসোসিয়েশন একটা দিল্লির বড় সংস্থা, যেটা দিল্লির 7টা বাঙালি স্কুলকে আমরা কিছু কিছু ফাইন্যান্সিয়ালি বা গাইডেন্স দেওয়া, ওই হেল্পগুলো করা হয়। প্লাস দিল্লিতে আমরা একটা স্কুল খুলেছি, বেঙ্গল অ্যাসোসিয়েশন সেটাকে চালায়। তো এই করে আমাদের এমন হয়ে গেছে, এখন বাঙালি সংস্থা এত হয়ে গেছে, বাঙালি স্কুল বলুন, বাঙালি বলুন, এনসিআর প্রায় হিসেব অনুযায়ী 26 থেকে 27 লক্ষ বলে যে বাঙালি আছে। আমার হিসেবে আরো বেশি হবে, সব তো হিসেবের ইয়েতে নেই। তো এত বাঙালি থাকার পরে আমরা বুঝতেই পারি না যে আমরা বেঙ্গলের বাইরে আছি। আর কয়েকটা পাড়া, যেমন আপনি বললেন, যেটা যেমন সিআর পার্ককে আমাদের মিনি কলকাতা বলা হয়, এরকম আমরা যখন ছোট ছিলাম তখন করলবাগ, প্যাটার্নগর, এগুলো বাঙালি পাড়াই ছিল। আচ্ছা। তারপরে ম্যাক্সিমাম লোকই তখন ভাড়া থাকতেন, চাকরির সূত্রে, মনে করেন পোশাতে চাকরি করতে পারেন না। তারপরে আস্তে আস্তে প্রত্যেকে বাড়ি করে পুরো দিল্লি ছড়িয়ে গেল। তো অটোমেটিক্যালি ওই করলবাগ, প্যাটার্নগর গুলো একটু খালি হয়ে অন্য পাড়া আবার চলে গেল। এই করে এখন প্রত্যেকটা জায়গাতেই বাঙালি ভরা। এখন শেয়ার পার্কটা টোটাল মানে 80% বাঙালি বলতে পারেন।
বাকি বাঙালি প্রত্যেক পাড়াতে আপনি প্রচুর পাবেন, প্রত্যেক পাড়াতে একটা দুটো পুজো হচ্ছে, তার মানে কত বাঙালি আছে। একদম। দেবাশিস দার সাথে যখন প্রথম ফোনে আলাপ, তখন যখন ফোনে হাই হ্যালো হ্যালো বলা উল্টো প্রান্ত থেকে দেবাশিস দা যখন হিন্দিতে শুরু করলেন, কিন্তু তারপরে যখন বাংলা শুরু করলেন, তখন যেন মনে একটা ভরসা পেলাম যে যা দিল্লিতে বাঙালি আছে, এবং কথা বলার মাধ্যমেও কিন্তু অনেক সহজ থেকে সহজতর হয়ে গেল। দেবাশিস ভৌমিকের সঙ্গে আমরা কথা বলছি, এবং অবশ্যই কালচার তো বাঙালি যেখানেই থাকবে তার কালচারকে শ্রীবৃদ্ধি ঘটাবেই। মানে চারটে বাঙালি যদি এক জায়গায় হয়, যা হয় ঠিক দিল্লিতেও কিন্তু ধীরে ধীরে সেটাই হয়েছে বিগত দিনে এবং আগামী দিনে। সরকারি কর্মচারী, দীর্ঘদিন ধরে সরকারি সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। আমি একেবারে পলিটিক্যালি না গিয়ে আমি একটাই বিষয় আসতে চাইবো, যে দিল্লি পলিটিক্যাল হাব, বহু সরকারের যাওয়া, বহু সরকারের আসা, এই অভিজ্ঞতাটা কেমন ছিল? অভিজ্ঞতা দেখুন, আমরা যেহেতু সরকারি চাকরি করে আমরা কোনো ডাইরেক্ট পার্টির সাথে তো অ্যাটাচ হতে পারি না বা ঠিক নামও দেখাতে পারি না। আমাদের যে সরকার আসবে তার সাথেই কাজ করতে হবে। তো আমরা ছোটবেলার থেকেই আমার যেটা নেচার ছিল যে আমি প্রত্যেকের সাথেই ভালো রিলেশন রাখতাম। আর আমাদের সত্যি কথা কি, আমাদের তো কোনো ব্যাকিং নেই, আমরা যা করেছি নিজের থেকেই করেছি। মানে ঠিক বাবা বড় করে দিয়েছেন, তারপরে যে পলিটিক্যাল জিনিস বলুন বা এই সংস্থাগুলোতে ঢোকা, এগুলো নিজের ডেলিভারিই আমরা গেছি। একদম, মানে নিজের মেধার জোরে, পরিশ্রমের জোরে। তো আমার শুরুর থেকেই যেমন ছিল যে পলিটিক্যাল লোকেদের সাথে একটু রিলেশন বাড়ানো বা নাম করা আর্টিস্টদের সাথে, প্রত্যেকের সাথে এগুলো করার, যার জন্য তাদের সাথে আমাদের পিয়ারটাকে স্ট্রং করা। প্লেয়ারটাকে স্ট্রং করা। তা দিল্লি শহরে থাকতে হলে আমাদের একটা ব্যাকিং, যেখানে এখানে ডমিনেট করছে অবাঙালি মানে পাঞ্জাবি, সেখানে বাঙালিদের কিন্তু ওরা ভাবে যে ওই নরম বাঙালি, বাঙালি দাদা ওইভাবেই দেখে। কিন্তু আমরা কিন্তু ওদের মধ্যেও মানে ভালো পজিশনে আছি, যার জন্য আমাদের কিন্তু ওই নজরে দেখে না, আমাদের কিন্তু ওই লোকাল হিসেবেই গণ্য করে আর কি। তো সেগুলো বাড়াতে গিয়ে কি হচ্ছে, আমার চাকরির সূত্রে আমি লাইফে আমার এত বছর, আমি গত বছর রিটায়ার করলাম অ্যাজ এ ডাইরেক্টর। তার আগে আমি 8টা সেন্ট্রাল মিনিস্টারের সাথে ডেপুটেশনে কাজ করেছি। আচ্ছা, তার মধ্যে এখন ইন্ডিয়ার যে 3টে বড় পলিটিক্যাল দল আছে, প্রত্যেকের মন্ত্রীদের সাথে আমি কাজ করেছি। তাতে কি হচ্ছে, আমার প্রত্যেক পার্টির সাথে একটা রিলেশন ভালো, যার জন্য কোনো পার্টি আছে না আছে আমার সেটা দেখার ব্যাপার নেই। প্রত্যেকের সাথে রিলেশন ভালো হলে কি হয়, যেই পাওয়ারে থাকুক আমার ইয়েটা মানে নষ্ট হচ্ছে। প্রত্যেকের সাথে আমার রিলেশন ভালো যেহেতু, যার জন্য আমি তৃণমূল বলুন, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, প্রত্যেকের সাথে কাজ করেছি, রিলেশনটাই মেনটেনও করি। এরকম না যে আজকে কাজ করেছি কালকে ভুলে গেলাম। আমি শুরুতে যে মন্ত্রীর সাথে কাজ করেছি, আসামের গোবিন্দ পুরকায়স্থ, তিনি বাজপেয়ীর সহযোগী ছিলেন, তো তখনকার শুরুর বিজেপি যারা করতেন, যারা ওই ব্যাচে, ওনার সাথে আমার এখন ফোনে কথা হয়। ওনাকে আমি নিউ ইয়ারে প্রণাম জানাই, ওনার জন্মদিনে প্রণাম জানাই। সেগুলো রিলেশন রাখলে অটোমেটিক রিলেশন গুলো বাড়ে। এই করে করে আমরা দিল্লিতে মোটামুটি আমরা বুঝতেই পারি না যে জমিটা শক্ত করে। হ্যাঁ, এটা করতেই হবে, কারণ বললাম না এখানে তো বাঙালির অন্য জোরটা নেই। কারণ এখন আপনি যদি দেখেন বাঙালি আজকাল আইএসএ বলুন, এই ধরনের যে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে বাঙালি কিন্তু খুব কম আছে, খুব কমে যাচ্ছে। কিন্তু আপনি গুণাগুন্তি কমিটিতে সেক্রেটারি পাবেন। আমাদের তো ওদেরকে নিয়ে কাজ করতে হবে। তো ওদের সাথে আপনি যতক্ষণ রিলেশন না রাখবেন, আর আমাদের বাঙালি যারা একটু ভালো পাওয়ারে আছে, ওরাও সেরকম বাঙালিদের কিন্তু হেল্প করে না, যেটা অবাঙালিরা নিজেদের লোকেদের করে। আমাদের নিজেরটা নিজেকেই করতে হবে, সেভাবে করে আমরা মিলেমিশে সবার সাথে। যে কথা বলছেন যে দেবাশিস দা, দেখুন কর্মসূত্রে দীর্ঘদিন দিল্লিতে, এবং 8জন সেন্ট্রাল মিনিস্ট্রির সাথে খুব কাছ থেকে দেখেছেন, তাদের সঙ্গে তিনি কাজ করার সুযোগ পেয়েছেন। আমি একটা, যখন এই বাঙালি বাঙালি বারবার চলে আসছে, বাঙালিরা কি, আমি দেবাশিস দাস থেকে খুব জানতে ইচ্ছা করবো যে গোটা দেশের নিরিখে যদি বিচার করা হয় বা বিশ্বের নিরিখেও বিচার করা, বিশ্বের এমন কোনো জায়গা নেই যেখানে বাঙালি নেই, কিন্তু বাঙালিরা পরশ্রীকাতর, বাঙালিরা অন্যের উন্নতি দেখতে পায় না, এরকম কিন্তু বারবার শোনা যায়। কলকাতার বাঙালিদের ক্ষেত্রে, আমি জেনারেলাইজ করছি না, কিন্তু কলকাতার বাঙালিদের ক্ষেত্রে প্রায়শই এই ঘটনা ঘটে থাকে। আমরা কি মানে জাতীয় লড়াইয়ের ক্ষেত্রে কিংবা আন্তর্জাতিক লড়াইয়ের ক্ষেত্রে বাঙালি কি কোথাও পিছিয়ে পড়ছে? আপনার কি মনে হয়? কারণ একটা ছোট এক্সাম্পল দিই, আমাদের এখানে মানে বাঙালিদের নেচারটা এমন হয়ে গেছে, প্রত্যেকেরই মনে হয় যেন আমার কাছেই পাওয়ারটা থাকে। পাড়ায় মনে করুন 100টা ফ্যামিলি আছে, একটা দুর্গাপুজো হচ্ছে, ছোট এক্সাম্পল দিচ্ছি, ওই দুর্গাপূজাটা হওয়ার পরের বছরই দেখবেন ওখানে 2টো পুজো হয়ে গেছে আছে, কিন্তু সেই 100টা ঘরই, ওদের মধ্যে মতের মিল হয়নি বা পাওয়ার প্রেজের ব্যাপারটা আছে। আর দিল্লিতে আমরা দেখেছি বাঙালিরা ভালো পোস্টে থাকলেও আমরা কিন্তু সেইভাবে হেল্পটা পাই না, ফাইন্যান্সিয়ালি পাই না। মনে করুন এই
আমরা যে বড় বড় ফাংশনগুলো করছি, কালেকশনটা টোটাল কিন্তু অবাঙালির থেকেই করছি আমরা। বাংলা প্রোগ্রাম করছি, কিন্তু এই টাকা ওঠানো যে অ্যাডভার্টাইজমেন্ট মানে ফান্ড কালেকশন যেটা হচ্ছে, এটা তো অবাঙালির থেকে হচ্ছে। বাঙালিরা সেভাবে এগিয়ে আসছে, ওদের সেরকম ক্ষমতাও হয়তো নেই, করতেও চান না। হয়তো নিজের সাবস্ক্রিপশনটা একটা ছোট অ্যামাউন্ট লাগবে। মেইন যে কালেকশনটা এত লাখে লাখে টাকা দুর্গা পুজো হচ্ছে, কালো বাড়িতে 50-60 লাখ টাকা খরচা হচ্ছে, টাকাটা তো আসছে ওই ফান্ড থেকে, ওখান থেকে আসছে। তো সেটাই বলছি, বাঙালিরা যেটা আপনি পিছিয়ে বলছেন, এগুলো আমাদের নিজের দোষই আমরা পিছিয়ে আছি। এটা তো অন্যের দোষ বললে হবে না। আমরা নিজেদের দোষটাকেও কিন্তু দেখতে হবে। দিল্লিতে বসে আমরা এক গর্বিত, এক সফল, এক সাহসী বাঙালির সঙ্গে তো কথা বলছি শুধু আপনার জন্য এই অনুষ্ঠানেতে। দিল্লিতে চলচ্চিত্র উৎসব, দিল্লিতে বইমেলা প্রতি বছর হয়। হয়তো বিগত 2 বছর করোনার কাঁটায় সেটা খানিকটা হলো থাবা বসিয়েছে। আগামী বছর হচ্ছে 2022 হচ্ছে। আমি সরাসরি শুনবো দেবাশিসদার মুখে। দেবাশিসদা, যে কথা হচ্ছিল ফেব্রুয়ারি মার্চ নাগাদ এই অনুষ্ঠানগুলো পরপর আছে, যদি একটু দিশাশক্তি দর্শকদের জন্য বলেন এই অনুষ্ঠানের সাবজেক্ট কি এবং কিভাবে আপনারা করেন অনুষ্ঠান? আমাদের গত ফিল্ম ফেস্টিভ্যালটা করতে বলতে আমাদের 6-7 বছর হয়ে গেল। প্রত্যেক বছরই করা হয়। তো কলকাতার মেনলি বাংলা ফেস্টিভ্যাল হয়, তো যার জন্য কলকাতার যত বড় আর্টিস্ট আছে সিনেমা প্রত্যেকে, প্রসেনজিৎ বাবু থেকে শুরু করে আবির বলুন, ঋতুপর্ণ বলুন, প্রত্যেকেই আমাদের এখানে এসছে, প্রত্যেকবারই আসে। গত বছর করা যায়নি করোনার জন্য। এবছর আমাদের ইচ্ছা আছে, যদি সব পরিস্থিতি ঠিক থাকে, যদি নতুন করে আবার না বাড়ে, তাহলে ফেব্রুয়ারির 25 তারিখ থেকে আমাদের আবার ফিল্ম ফেস্টিভ্যালটা এবার হবে। এটা কদিন চলে? এটা এবার 3 দিন আছে, 25-27 3 দিন হবে। গতবারের মধ্যে 3 দিনই ছিল। তো ওই 2-3 দিনের জন্য হয়। আর যেটা বইমেলা হয় ওটা আগে আমাদের 5-7 দিনের জন্য হতো। এখন যেহেতু এইসব চলছে, মানে পরিস্থিতি ভালো নয়, ওটা আমাদের ইচ্ছা আছে 3 দিনই করা। ওটা মার্চের 25-26-27 হবে। ওটার মধ্যে ইচ্ছা আছে আমাদের বঙ্গ সংস্কৃতি অনুষ্ঠানটা। বাহ, মানে বইমেলা পাশাপাশি বঙ্গ সংস্কৃতি অনুষ্ঠান, মানে একটা মুক্ত মঞ্চে অনুষ্ঠান। তো এটা আমরা 2 বছর করে গ্যাপ দিয়ে করতাম, একটু গ্যাপ পড়ে গেছে। এবছর ইচ্ছা আছে বড় করে করার। তো খুব লার্জ স্কেলেই হয় দিল্লিতে এটা। আর কলকাতা থেকে আর্টিস্টরা তো মোটামুটি প্রত্যেকেই আসে। এবং প্রসঙ্গত আপনাদের বলে রাখি, দিল্লিতে যখন এই চলচ্চিত্র উৎসব সব বাঙালিরা মিলে করবেন, তখন কিন্তু ও প্রান্তে গঙ্গার তীরের শহর কলকাতাতেও কিন্তু চলচ্চিত্র উৎসব শুরু হয়ে যাবে এবং বইমেলাও কিন্তু সেই সময় চলবে। মানে একদিকে গঙ্গার তীরের শহর কলকাতা, অন্যদিকে যমুনার তীরের দিল্লি। কলকাতার বইমেলাটা যারা গিল্ড যেটা করে, এই গিল্ডের ওরাই কিন্তু এখানে আসে। আচ্ছা, ওরাই পাঠায়। কিছু পাবলিশার আমাদের ত্রিপুরারও থাকে, আসামের থাকে, বাংলাদেশের থাকে। মানে যার জন্য আমাদের গতবার ওইটাকে বোধহয় আন্তর্জাতিক নাম দিয়েছিল, গতবার ইন্টারন্যাশনাল হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে এসেছে। তো মোটামুটি ভালো রেসপন্স পাওয়া যায়, খুব সুন্দরভাবে। প্রফেশনালি এত বছর ধরে আছেন, প্রফেশনালি পার্সোনালি প্রতিষ্ঠিত একজন সফল বাঙালি, গর্বিত বাঙালি। আগামী দিনে, বিগত দিনে তো অনেক পথ পেরিয়েছেন, আগামী দিনে কি গোল রয়েছে, কি লক্ষ্য রয়েছে, যে আমার এই কর্মজীবনে আমি এই জায়গাটা মনে হয় খামতি থেকে গেল, বা সোশ্যাল কাজে এই জায়গাটা খামতি থেকে গেল, আগামীর কি কিছু লক্ষ্য, কিছু গোল সাজিয়ে রেখেছেন? আবার নতুন বছর আমার মনে হয় আমি লাইফে সবকিছু পেয়ে, রিটায়ারমেন্টের পরেও গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থেকে ডাক পেয়ে কিছুদিন আমি এইচআরডি মিনিস্ট্রিতে কনসালটেন্ট হিসেবে কাজ করলাম। তারপরে আমাকে আবার নতুন এই মিনিস্ট্রিতে কোঅপারেশন হওয়ার পরে আমাকে আবার ডেকে নিলেন, অ্যাজ এ কনসালটেন্ট করছি। আরও 2-3 জায়গা থেকে আমার এখনো আছে, ইচ্ছা আছে যে 65 অবধি নর্মাল চাকরি করা যায়। 65-এর পরে করতে গেলে গভর্নমেন্ট চাকরিতে আবার একটা আলাদা পারমিশনের ব্যাপার থাকে। তো 65 অবধি তো করবোই চাকরি। তারপরে লাইফে যা আশা ছিল সব পেয়ে গেছে, এখন আর সেরকম চাহিদা নেই, কিন্তু কাজকর্ম তো করতেই থাকবে। পলিটিক্যাল লোকেদের হেল্প বলুন বা সোশ্যাল এই কাজগুলো আমাকে চলতেই থাকবে। সোশ্যাল কাজও করছেন? সোশ্যাল যেমন নিদুল কালীবাড়ি আমাদের, ওটার মধ্যে ধর্মশালা 300-400 লোকের থাকার জায়গা, পলিক্লিনিক আছে, আমাদের লাইব্রেরি আছে। এগুলো তো আমাদের বিকেলে আমরা অফিস থেকে গিয়ে ওখানে বসি, আড্ডা হয়, ওই কাজগুলো হতে থাকে। ওই সোশ্যাল কাজের মধ্যে ওইগুলো আছে। তো মানে টাইম বেরিয়ে যাবে। আর এখন বাচ্চা কাচ্চারাও বড় হয়ে গেছে, ওরাও দূরে দূরে থাকে, বেড়াতেও যাবো, সব কাজকর্ম চলতে থাকবে, এই করে কেটে যাবে বাকি লাইফ। কোনো ব্যাপার না। এক বাঙালির সাথে বসে কথা হচ্ছে, তিনি কিন্তু দেখুন তার কথাবার্তার মধ্যে একবারের জন্য বললো না যে আমি বাকি জীবনটা শুধুমাত্র বিশ্রামে কাটাবো। তিনি কি বললেন যে 65-র পরেও কিন্তু আমি কাজ করে যেতে চাই। এটাই হচ্ছে আজকের এই অনুষ্ঠান। যারা দেখছেন, শুধু আপনার জন্য আমি নিশ্চিত অনেক বাঙালি দর্শকরা দেখছেন, আমি নিশ্চিত অনেক
আমাদের বিভিন্ন প্রদেশের মানুষজন দেখছেন, তারাও হয়তো চাইবেন, বিশেষ করে বাঙালিদের উদ্দেশ্যে বলা, যে আমরাও কিন্তু পারি যদি আমাদের মনের মধ্যে ইচ্ছেটা থাকে, তাহলে আমরা দেবাশিস ভৌমিকের মতো এরকম আমরাও কিন্তু আমাদের লাইফস্টাইলটাকে সাজাতে পারি। শুধু আপনার মনের ইচ্ছা, এবং অবশ্যই আপনাকেই করতে হবে। কোনো গডফাদার এসে আপনাকে কিন্তু করিয়ে দিয়ে যাবেন না। আমরা সেই উদ্দেশ্য নিয়েই শুধু আপনার জন্য এই বিশেষ অনুষ্ঠান করা। শেষে আমি একটা প্রশ্ন না জিজ্ঞেস করে থাকতেই পারছি না। ত্রিপুরাতে জন্ম, তাই তো? ত্রিপুরায় জন্ম, ত্রিপুরাতেও আপনার কিছু মানুষজন রয়েছে, দিল্লিতে বড় হয়ে ওঠা, আবার কলকাতা রয়েছে। যদি আপনাকে সাজানো হয় পছন্দের শহর হিসাবে, তাহলে সেটাকে কিভাবে সাজাবেন? ত্রিপুরা, দিল্লি, কলকাতা। এখন তো দিল্লিতে সেটেল হয়ে গেছি, হয়তো শেষ জীবনটা দিল্লিতেই থাকবো। কিন্তু আগরতলা যেহেতু আমার জন্ম, ছোটবেলা পড়াশোনাটা ওখানে, ক্লাস 5-6 অব্দি পড়েছি, তখনকার বন্ধু বান্ধবগুলোর সাথে ওখানে যখন যাই, তো ওটার কিন্তু একটা আলাদা অনুভূতি হয়। আলাদা নস্টালজি। হ্যাঁ, তো ওটাতে তো রেগুলার, এখন কি হয়ে গেছে, দিল্লিতে থেকে আগরতলা গিয়ে হয়তো পার্মানেন্টলি থাকতে পারবো না, যেহেতু ইয়েটা একটু চেঞ্জ হয়ে গেছে। তাহলে কি ত্রিপুরাকে আমি একে রাখতে পারি? না, থাকার ব্যাপারে যদি হয় দিল্লি আমার প্রথম হবে, দিল্লি প্রথম, ত্রিপুরা দুই, ত্রিপুরা 2, থার্ড হবে কলকাতা। বেশ, কলকাতার দর্শকরা দেখছেন, এমন অনেকেই রয়েছেন যারা প্রবাসী বাঙালি, যাদেরকে আমরা প্রবাসী বাঙালি বলে থাকি, যারা নিজেদের কর্ম জগৎ বলুন, নিজেদের ব্যক্তিগত জগৎ বলুন, ব্যক্তিগত পরিসরে তারা কিন্তু কলকাতা থেকে দূরে রয়েছেন। সেরকমই একজন সফল বাঙালির আমরা সন্ধান আজকে শুধু আপনার জন্য এই অনুষ্ঠানে দিতে পারলাম, দেবাশিস ভৌমিক। এবং প্রসঙ্গত আপনাদের বলে রাখতে চাইবো, এই যে তথ্য আমাদের কাছে যিনি নিয়ে এসেছিলেন, তিনি হচ্ছেন অবশ্যই দুর্বারের মহাশ্বেতা মুখোপাধ্যায়, দুর্বারের অ্যাডভোকেসি অফিসার, আহ্বায়ক। তার সৌজন্যে এখানে আসা, তার তথ্য সংযোগে তিনি সহায়তা করেছেন, তাই জন্য অবশ্যই মহাশ্বেতাদিকেও ধন্যবাদ দেবাশিস দা আপনাকে। ব্যস্ত সময়ের মধ্যে থেকে, আমি আবারও বলবো, ব্যস্ত সময়ের মধ্যে থেকে, জীবনে এক একটা সময় এসছে, এক এক রকম ভাবে আপনি ব্যস্ত হয়েছেন। তো ব্যস্ত সময়ের মধ্যে থেকে আপনার এই সুন্দর অফিসের মধ্যে জিয়াশক্তি নিউজকে সময় দেওয়ার জন্য। জিয়াশক্তি নিউজ ছোট্ট একটা ডিজিটাল মাধ্যমে, আমি ছোট্ট বলছি কারণ অন্যান্য মাধ্যমের থেকে সবাই গুটি পায়, পথ চলা শুরু করেছে, বছর 1 ক্রস করেছে। জিয়াশক্তি নিউজের জন্য কি বলতে চাইবেন তাদের দর্শকদের উদ্দেশ্যে? এটাই বলবো, এটা আরো বেড়ে উঠুক। প্রথম বছর অনেকটা এগিয়েছেন, আস্তে আস্তে এটাও বেড়ে উঠবে, আরো নাম ভালো হবে। আর আমাদের থেকে দিল্লিতে যদি কোনো এই ব্যাপারে সাহায্য দরকার হয়, চলে আসবেন, যেখানে যেখানে আমরা হেল্প করতে পারবো। দিল্লি শহরে তো আলটিমেটলি আপনাদের বাড়তে হলে দিল্লিতে একটা অফিস করতে হবে, দিল্লির সাথে দিন বাড়াতেই হবে। কারণ এই লাইনে বলুন, যে কোনো লাইনে দিল্লির সাথে একটা লিঙ্ক রাখতেই হবে। ঠিক আছে, দিল্লিতে কোনো ব্যাপারে যদি আমাদের সাহায্য দরকার, আমাদের বাঙালিদের দরকার কিছু, বলবেন, নিঃস্বার্থ থেকে আমরা সবাই আছি আপনাদের সাথে। অনেক ধন্যবাদ। দেবাশিস ভৌমিক আমাদের সাথে ছিলেন। আমরা দেবাশিস দার সাথে আজকে 1-to-1 একান্ত ব্যক্তিগত আলাপ চাইতে শুধু আপনার জন্য এই অনুষ্ঠানে আমরা দেবাশিস ভৌমিককে তুলে ধরলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন, আগামী দিন আপনার পথ এইভাবেই আরো মসৃণ হোক, এইভাবেই চলতে থাকুক। দিল্লি থেকে রাহুল গুপ্তের রিপোর্ট, দিশা শক্তি নিউজ।